প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটির সাবজেক্টের চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4-এর আজকের টপিকস হচ্ছে সার্কিট। এটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। যারা প্রথম ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছে প্রথম পর্বে, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সার্কিট হচ্ছে, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমার গাড়ি চলতে যেরকম একটা নির্দিষ্ট জায়গা লাগে, বিমান চলতে একটা নির্দিষ্ট জায়গা লাগে, অনুরূপ আমরা যখন কোনো লোডকে পরিচালনা করব তারও একটা নির্দিষ্ট ওয়ে লাগবে বা পথ লাগবে। তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে বিদ্যুৎ বা কারেন্ট চলাচলের সুনির্দিষ্ট পথকেই আমরা সার্কিট বলবো। তাহলে আমরা সার্কিট বলতে বুঝতে পারছি যে কারেন্ট চলাচলের সুনির্দিষ্ট পথ। অবশ্য এই পথটা তৈরি করতে গেলেও আমাদেরকে কিছু রুলস মানতে হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন সার্কিট কত প্রকার হতে পারে? সাধারণত সার্কিট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিরিজ সার্কিট, দুই হচ্ছে প্যারালাল সার্কিট। এই দুইটা হচ্ছে প্রধান। এই দুইটাকে মিলে আবার আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে মিশ্র সার্কিট। মিশ্র সার্কিট, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট। এটা শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না, কিন্তু যেহেতু আমরা যখন কোনো সার্কিট তৈরি করব বা কোথাও আমরা ওয়্যারিং করব, তখন এই দুইটা মিলে যে সার্কিটটা সৃষ্টি হবে সেটা হচ্ছে মিশ্র সার্কিট। হয়তো দেখা গেল যে আমরা যখন লোড সংযোগ করছি, কোনো ক্ষেত্রে সিরিজ করতে হতে পারে, কোনো ক্ষেত্রে প্যারালাল করতে হতে পারে। যেমন বাসাবাড়িতে আমরা সাধারণত প্যারালাল ইউজ করে থাকি। তো এই দুইটা মিলে যে সার্কিটটা হবে সেটাকে আমরা বলবো মিশ্র সার্কিট। এখন আমরা যাব সিরিজ সার্কিটটা কি। সিরিজ সার্কিট হচ্ছে যখন লোডগুলোকে আমরা পরপর সংযোগ করে লোডের আড়াআড়িতে যুক্ত করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিরিজ সার্কিট। আমি ড্রয়িং দিয়ে দিচ্ছি। এখানে আমি তিনটা রেজিস্টর এঁকেছি বা লোড। এই তিনটা লোডকে আমি সিরিজে সংযোগ করছি, অর্থাৎ বললাম যে পরপর সংযোগ করে। দেখো, এইটার সঙ্গে সংযুক্ত হয়েছে R2, তারপরে সংযুক্ত হয়েছে R3। এই তিনটাকে পরপর যুক্ত করার পরে এই তিনটাকে একসঙ্গে আমি সোর্স বা লোড উৎসের সঙ্গে আড়াআড়িতে সংযোগ করেছি। এইভাবে সংযুক্ত থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিরিজ সার্কিট। এবং এর চিত্র যে সবসময় এরকম লম্বাটে হবে তা না, মূল বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে একটা লোডের যদি দুইটা প্রান্ত থাকে, দুইটা প্রান্তই কিন্তু আরেকটা রেজিস্ট্যান্সের একটা প্রান্তকে ধরেছে। দুইটা লোডের দুই প্রান্তই একই জন ধরেনি, পরস্পর একটা একটা করে হাত ধরেছে। যেমন এটাকে যদি বলি 1 2 1 2 1 2, তাহলে দেখো এটার 1 আর 2, 2 আর 1, এই দ্বিতীয় রেজিস্টরের 1কে ধরেছে প্রথম রেজিস্টরের 2 পার্টটাকে। অনুরূপভাবে দ্বিতীয় রেজিস্টরের 2 পার্টটাকে ধরেছে তৃতীয় রেজিস্টরের 1 পার্টটাকে। এইভাবে পরস্পর যুক্ত হয়ে যে সার্কিটটা হবে সেটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। চিত্র সবসময় এরকমই থাকবে তা না, আমি আরেকটা অন্যভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে সোর্স
দেখো দুইটার চেহারা কিন্তু দুরকম, কিন্তু এটাও সিরিজ সার্কিট, এটাও সিরিজ সার্কিট। আমাদের মূল বিষয় কি ছিল, যে পরস্পর পর্যায়ক্রমে যাবে। দেখো R1 এর এক প্রান্ত R2 এ ধরেছে, R2 এর আর এক প্রান্ত R3 তে ধরেছে, এবং R1 এর এক প্রান্ত এবং R3 এর অপর প্রান্ত আমাদের চলে গেছে হচ্ছে উৎসের সঙ্গে বা সোর্সের সাথে। তো এই মূল বিষয় যদি সংযোগ ঠিক থাকে তাহলে আমরা সেটাকে বলবো সিরিজ সার্কিট। আরেকটা ভাবে মনে রাখা যায় যে সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের পথ হচ্ছে একটা। এইখান থেকে যদি কারেন্ট শুরু হয় তাহলে কারেন্ট প্রবাহের রাস্তা হবে কয়টা? একটা, ভাগ হবে না, কারেন্ট কখনো ভাগ হবে না। এভাবে মনে রাখলেও আমরা বুঝতে পারবো সিরিজ সার্কিট। এখন আমরা যাব প্যারালাল সার্কিট কি। আমি যে চিত্রটা অঙ্কন করেছি এটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের মূল বিষয়টা কি? প্যারালাল সার্কিটের মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা লোডের আড়াআড়িতে ভোল্টেজ থাকবে। তাহলে এই R1 এর আড়াআড়িতেও যে ভোল্টেজ, R2 এর আড়াআড়িতেও সেই ভোল্টেজ, R3 এর আড়াআড়িতেও সেই ভোল্টেজ বা সোর্স। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা লোডের সংযুক্ত করে যদি আড়াআড়িতে সোর্স সরবরাহ করা হয়, এই সংযোগটাকে বলা হবে প্যারালাল সার্কিট। আরেকভাবে বলা যায় যে উৎস থেকে কারেন্ট বের হয়ে যে আমরা প্রত্যেকটা শাখায় ভাগ হয়ে যাবে। সিরিজ সার্কিটে যেরকম কারেন্ট ভাগ হয়নি, এখানে আমাদের প্রত্যেকটাতে কারেন্ট ভাগ হবে। যেটা যদি আমি ধরি I মোট কারেন্ট, তাহলে এখানে একটা কারেন্ট যাবে, কিছু পরিমাণ কারেন্ট যাবে ধরলাম I1, এখানে কিছু পরিমাণ কারেন্ট যাবে ধরলাম I2, এখানে কিছু পরিমাণ কারেন্ট যাবে ধরলাম I3। সিরিজে আমার প্রত্যেকটা জায়গায় একই পরিমাণ কারেন্ট ছিল, কিন্তু প্যারালালে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এভাবে দেখলেও আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্যারালাল সার্কিট। এটাকে অন্যভাবে অঙ্কন করা যায়। এখানে আরেকভাবে অঙ্কন করেছি, এটাও একটা প্যারালাল সার্কিট। দেখো মূল বিষয় কি, আমাদের ছিল যে লোডের আড়াআড়িতে সোর্স থাকবে বা উৎস থাকবে। এখানে R1 এর আড়াআড়িতেও ভোল্টেজ V, আর 2 এর আড়াআড়িতেও ভোল্টেজ V, আর 3 এর আড়াআড়িতেও ভোল্টেজ V। তাহলে এটাই হচ্ছে একটা প্যারালাল সার্কিট। এই জন্য আমাদেরকে সংযোগের বিষয়টা মনে রাখতে হবে। শুধু এর বাহ্যিক রূপ দেখে মনে রাখলে আমরা কনফিউজে পড়ে যাব। যখন আমরা সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিটের সমাধান করতে যাব তখন আমরা কনফিউজে পড়ে যাব। এই জন্য মূল বিষয়টা মনে রাখতে হবে। আর এই সিরিজ এবং প্যারালাল সংযুক্ত হয়ে যেটা হবে সেটা হলো মিশ্র সার্কিট। মিশ্র সার্কিট আমি এমনি তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। এটা একটা মিশ্র সার্কিট অঙ্কন করেছি। দেখো R1 এবং R2 কিন্তু প্যারালালে আছে, আর R3 R4 সিরিজে আছে। আবার R4 এবং R3 যখন সিরিজ করে ফেলবো তখন সেইটা আবার আমাদের R5 এর সঙ্গে প্যারালাল হয়ে যাবে। তাহলে এরকম পর্যায়ক্রমে যখন আমরা সমাধান করতে যাব তখন এই বিভিন্ন ধরনের অংশ থাকবে সিরিজ প্যারালাল। এই জন্য এটাকে আমরা বলছি মিশ্র সার্কিট। তাহলে আমরা মিশ্র সার্কিট সম্পর্কে জানলাম, এবং তাহলে আমরা কি কি শিখলাম, সার্কিট কাকে বলে, সার্কিট কত প্রকার ও কি কি। এখন আমরা যাব সার্কিট
হতে গেলে আদর্শ সার্কিট কাকে বলে? একটা আদর্শ সার্কিটে তোমাদের 5টা উপাদান লাগবে। সেই 5টা উপাদানের মধ্যে একটা হচ্ছে সোর্স বা উৎস, 2 নম্বর হচ্ছে লাগবে হচ্ছে পরিবাহী, 3 নম্বর লাগবে হচ্ছে রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, 5 নম্বর লাগবে হচ্ছে ব্যবহার যন্ত্র। এই 5টা উপাদান যদি আমাদের থাকে কোনো সার্কিটে, সেই সার্কিটটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ সার্কিট। কোনো একটা কম থাকলে সেটাও সার্কিট হবে, আমাদের লোড তো আমরা পরিচালনা করতে পারবো, কিন্তু সেটাকে আদর্শ বলতে পারবো না। এটা আমাদের জানার দরকার। অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয়, তোমরা যখন ব্যবহারিকে ভাইভা দেবে তখন জিজ্ঞেস করা হয় যে একটা আদর্শ সার্কিটের উপাদান কয়টি। তাহলে উৎসটা হচ্ছে কি, যেখান থেকে তোমার ভোল্টেজটা সরবরাহ হবে, যেটার সাহায্যে আমরা বাতিটাকে জ্বালাতে পারবো, সেটাই হচ্ছে উৎস। যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ ব্যাটারি। পরিবাহীটা হচ্ছে কি, এই উৎস থেকে যে ভোল্টেজ বা কারেন্টটা তোমার লোডে যাবে তার জন্য যে কন্ডাক্টরটা ব্যবহার করা হবে বা যে মাধ্যমটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে পরিবাহী, যেমন আমরা বলতে পারি তার বা কেবল। আর রক্ষণ যন্ত্র হচ্ছে যে সার্কিটটা তো আমরা পরিচালনা করলাম, এটাকে আমাদের রক্ষা করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করব, অর্থাৎ কোনো প্রকার দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের রক্ষণ যন্ত্র। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা সার্কিট ব্রেকার, ফিউজ। আর নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে যে লোড পরিচালনা করতে গিয়ে আমাদের যদি সবসময় যে লোড চলতেই থাকে, আমার সুবিধা অসুবিধার জন্য আমি বন্ধ করতে হতে পারে, আবার সেটাকে চালনা করতে হতে পারে। এখন যদি সেটা করতে না পারি তাহলে তো আমার কাঙ্ক্ষিত সুবিধাগুলো আমি ভোগ করতে পারবো না। সেই জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, যেমন সুইচ। আর ব্যবহার যন্ত্র হচ্ছে যে এতগুলো জিনিস যার জন্য আমি ব্যবহার করলাম, সেই জিনিসটাকে কিসের জন্য, এই ব্যবহার যন্ত্রটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। বা এইটাই আমার হচ্ছে মূল বিষয়, যে আমি ঘরে লাইট জ্বালাবো, ঘরে ফ্যান জ্বালাবো, এইগুলোই হচ্ছে ব্যবহার যন্ত্র। অর্থাৎ যেটাকে আমি তোমার কারেন্ট বা ভোল্টেজ সরবরাহ দিয়ে জ্বালাচ্ছি, অন করছি, ঘুরাচ্ছি, সেই জিনিসটাকে, যন্ত্রটাকে আমরা বলবো হচ্ছে ব্যবহার যন্ত্র, যেমন লাইট, ফ্যান ইত্যাদি। তাহলে আমরা এখন এই 5টা উপাদান আমরা জানলাম। 5টা উপাদান আমি একটু চিত্রের সাহায্যে অঙ্কন করে দেখাচ্ছি। অনেক সময় পরীক্ষায় আসে যে একটি আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন উপাদানের নাম লেখো। এটা হচ্ছে তোমার সোর্স, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে লোড, আর এটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী। আমি সংক্ষেপে লিখলাম, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি চিত্রে। এটা হচ্ছে সোর্স, বা আমি সিম্বল লিখেছি ব্যাটারি। এইখান থেকে আমার ভোল্টেজ সরবরাহ হবে, ভোল্টেজ বা কারেন্ট সরবরাহ হবে। বড় সাইড ব্যাটারির বড় টানের সাইড হচ্ছে পজিটিভ, আর ছোট টানের সাইড হচ্ছে নেগেটিভ। এটা দুটো সমান করা যাবে না, দুটো সমান হয়ে গেলে আবার ক্যাপাসিটর হয়ে যাবে। আর এটা হচ্ছে আমি এঁকেছি ফিউজের সিম্বল। ফিউজ এটা কি তাহলে রক্ষণ যন্ত্র। এটা হলো আমাদের উৎস, এটা হলো আমাদের কি রক্ষণ যন্ত্র, আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র সুইচ, আর এটা হচ্ছে লোড বা আমার ব্যবহার যন্ত্র। আর এই যেটা হচ্ছে আমার পরিবাহী, যেটার সাহায্যে সোর্স থেকে লোড পর্যন্ত আমি যে কারেন্ট যাওয়ার জন্য যে রাস্তাটা করে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের পরিবাহী বা কন্ডাক্টর। এখন আমরা যাব সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকে সিরিজ সার্কিটের, এবং ওই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যখন আমরা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের
অঙ্কগুলো সমাধান করতে যাব তখন বৈশিষ্ট্যগুলো আমাকে মনে রাখতে হবে বা স্মরণে আনতে হবে। এইগুলো করতে না পারলে আমাদের এই অঙ্কগুলো খুব কঠিন মনে হবে, আসলে খুবই সহজ। এবং ইলেকট্রিক্যাল প্রথমেই বলে নিয়েছি যে ইলেকট্রিক্যাল ছাত্রদের জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যাব সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটের কারেন্ট সমান থাকে। অর্থাৎ আমি যদি সরবরাহ কারেন্ট আই দেই তাহলে I1 I2 I3 এইভাবেই চলতে থাকবে। আমি পরে সার্কিট অঙ্কন করে বুঝিয়ে দেব, এখন একটু শুধু থিওরিটিক্যালি দেখাচ্ছি যে এটা হচ্ছে সরবরাহ কারেন্ট, এটা একটা লোডের কারেন্ট, এটা আরেকটা লোডের কারেন্ট, এটা আরেকটা লোডের কারেন্ট, এরকম যতগুলো লোড থাকবে সবগুলো কারেন্টের লোড সমান হবে। তাহলে আমি এখানে মনে রাখতে পারি যে I সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3, যেটাকে আমরা ভাষায় বলতেছি যে সিরিজ সার্কিটে প্রতিটি লোডের কারেন্ট সমান। 2 নম্বরে যাচ্ছি, সরবরাহ ভোল্টেজ লোডের আড়াআড়ি ভোল্টেজের যোগফলের সমান। আমি সাধারণত 3টা করে লোড দেখাচ্ছি, অনেক লোড থাকতে পারে। তাহলে এখানে কি, এটা হচ্ছে সরবরাহ ভোল্টেজ, এটা হচ্ছে যে কোনো একটা লোডের আড়াআড়ি ভোল্টেজ, এটা হচ্ছে আরেকটা যে কোনো লোডের আড়াআড়ি ভোল্টেজ, এটাও লোডের আড়াআড়ি ভোল্টেজ। তাহলে বলতে পারি যে মোট ভোল্টেজ প্রত্যেকটি লোডের আড়াআড়ি ভোল্টেজের সমষ্টির সমান। এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি যে ভি সমান সমান V1 3 নম্বরে হচ্ছে আর দ্বারা প্রকাশ করছি রেজিস্ট্যান্স, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স আমার কি হচ্ছে প্রত্যেকটা লোডের রেজিস্ট্যান্সের সমষ্টির সমান। যতগুলো লোড আমরা ব্যবহার করব প্রত্যেকটা লোডের কিছু না কিছু বাধা থাকবে। রেজিস্ট্যান্সটা এখন বলে নেই রেজিস্ট্যান্সটা কী জিনিস। রেজিস্ট্যান্সটা হচ্ছে যে পরিবাহীর মধ্য দিয়ে বা লোডের মধ্যে কারেন্ট প্রবাহের সময় যে বাধার সম্মুখীন হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহের যে বাধা দিবে, অর্থাৎ এটাকে ফিজিক্সের আমরা যদি একটু উদাহরণ দিই, ঘর্ষণের সঙ্গে তুলনা করা যেতে পারে। ঘর্ষণ যেরকম তোমার গতিকে কিছুটা বাধা দেয়, সেই রকম এটা যদি আমার কারেন্ট প্রবাহে যে বাধা দিবে সেটাকে আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স, আর যে বাধা দেয় সেটাকে বলবো হচ্ছে রেজিস্টর। রেজিস্টর হচ্ছে নাউন আর রেজিস্ট্যান্সটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ওগুলো বিষয় নিয়ে পরে আলোচনা হবে আরও। এখানে যে শুধু মনে রাখো যে যদি কোনো সার্কিটের আমাকে মোট রেজিস্ট্যান্স বের করতে বলে তাহলে আমরা কি করব, আমার যতগুলো লোড দেওয়া আছে তাদের যে রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকবে সেটাকে সরাসরি যোগ করে দিলেই আমাদের সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সংক্ষেপে যে আরটি, অনেকে আরটি দিতে পারে, আর ই দেয়, শুধু আরও দেওয়া যেতে পারে। আরটি সমান সমান R1 যোগ R2 যোগ R3। এই 3টা হলো আমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। আরও আছে, সেগুলো গুরুত্বপূর্ণ নয়, এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ। তা আমি এখন একটু চিত্রের সাহায্যে তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে কোনটাকে কি ধরেছি।
এখন তোমাদেরকে দেখো সমীকরণের সাথে মিলিয়ে দেই। এই যে মোট কারেন্ট, এটা হচ্ছে মোট কারেন্ট, সোর্স থেকে যেটা বের হচ্ছে I1 এই রেজিস্ট্যান্সের কারেন্ট I1, আর I2 এই রেজিস্ট্যান্সের কারেন্ট, I3 এই রেজিস্ট্যান্সের কারেন্ট। তাহলে কি বলছি, কারেন্ট সমান, দেখো এই একটা যাওয়ার অন্য কোনো পথ নেই। আচ্ছা, দ্বিতীয় সমীকরণে কি আছে, যে ভোল্টেজগুলোর যোগফল সমান হচ্ছে সরবরাহ ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে সরবরাহ ভোল্টেজ, মোট ভোল্টেজ। তাহলে এর রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, R2 এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হচ্ছে V2, আর R3 এর আড়াআড়িতে V3। এখানে V1, V2, V3 এটা আমি দিয়েছি দেখে এটাই যে সিদ্ধ তা না, এটা আবার মুখস্থ রেখো না যে এখানে V1ই দিতে হবে। এটা আমি নাম দিয়েছি, তুমি যদি এখানে A দাও, B দাও, C দাও তাও হবে, জাস্ট এটা নামকরণ করা হয়েছে। যেমন আমাদের যখন একাধিক জিনিস থাকে তখন আমরা নাম দেই, যেমন তোমরা নিজ ক্লাসেও দিয়ে থাকো, তোমার একই ক্লাসে যদি বন্ধুদের নাম একই রকম হয়ে থাকে তখন কারো দাও মোটা অমুক, মোটা অমুক, এরকম ভিন্নতা করো। আবার সেই ভিন্নতা অনেক সময় বলো 1, 2 বলো, যে অমুক 1 অমুক 2। তদ্রূপ এখানে আমরা নাম দিয়েছি, যেহেতু সবই যদি ভি দেই তাহলে তো আইডেন্টিফাই করতে পারবো না যে কার ভোল্টেজ কী। সেটাকে বোঝানোর জন্য আমি এখানে V1 সাফিক্স 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এখানে VA, VB, VC যেটা দিবা সেটাই ঠিক। তাহলে এই ভোল্টেজটা এবং এই ভোল্টেজটা যোগ করে হয়েছে আমাদের মোট ভোল্টেজ, এই ভোল্টেজ। আর রেজিস্ট্যান্সটা হচ্ছে এইখানে আমরা এই সার্কিটের যদি টোটাল করি তাহলে কি রেজিস্ট্যান্স পাবো, সেটার নাম দিয়েছি RT। সেটা হচ্ছে এই যে এখানে নাম দিলাম R1, R2, R3, এটাকে সরাসরি যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা যাব প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এখানে প্যারালাল সার্কিটের প্রত্যেকটা লোডের আড়াআড়ি ভোল্টেজ এবং সরবরাহ ভোল্টেজ সমান। সিরিজে কি ছিল, সিরিজে ছিল কারেন্ট সমান, আর এখানে তাহলে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান। আবার এখানে কারেন্ট হচ্ছে ভাগ হয়ে যাবে, মোট কারেন্ট তাহলে উল্টা, একটু মনে রাখার সুবিধার জন্য খালি খেয়াল রাখো, তাহলেই হবে যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান আর সিরিজ সার্কিটে কারেন্ট সমান। আর এখানে প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়ে সমষ্টি হচ্ছে মোট কারেন্টের সমান, আর ওখানে ছিল ভোল্টেজের সমষ্টি সমান। আর একটু রেজিস্ট্যান্সটা একটু ব্যতিক্রম, আমাদের এখানে রেজিস্ট্যান্সটা একটু ব্যতিক্রম। ওখানে যেরকম সরাসরি যোগ করেছিলাম, কিন্তু এখানে হচ্ছে কি মোট রেজিস্ট্যান্স 1/RE সমান সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 ডট ডট ডট। অর্থাৎ আমাদের এখানে যদি মোট রেজিস্ট্যান্স বের করতে যাই তাহলে আরেকটা লাইন করতে হবে যে RE সমান সমান 1/1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 এরকম। অর্থাৎ যে প্রত্যেকটা লোডের উল্টানুপাতকে আবার সমষ্টি করে আবার উল্টানুপাত করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট রেজিস্ট্যান্স। তাহলে আমাদের প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি হলো? প্যারালাল সার্কিটের প্রথম বৈশিষ্ট্য পেলাম যে ভোল্টেজ সমান।
প্রত্যেকটা লোডের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপটা হবে মোট রেজিস্ট্যান্স মোট সরবরাহ ভোল্টেজের সমান। আর কারেন্ট হচ্ছে আমার যে প্রত্যেকটা লোডের মধ্য দিয়ে বা শাখার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, এখানে প্রত্যেকটা লোড বলা যাবে না, কারণ একটা শাখাতে আবার অনেকগুলো লোড থাকতে পারে, এখানে শাখা বলতে হবে। প্রত্যেকটা শাখাতে যে পরিমাণ কারেন্ট যাবে সেগুলোর সমষ্টি সরবরাহ কারেন্টের সমান। আর 3 নম্বরটা হচ্ছে আমরা যখন বলবে যে প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত, সেই মোট যদি রেজিস্ট্যান্স বের করতে যাই, তাহলে মোট রেজিস্ট্যান্স বের করতে গেলে প্রথমে আমাকে যে লোডের যে রেজিস্ট্যান্স থাকে সেটাকে অন বাই করতে হবে, অর্থাৎ উল্টায় দিতে হবে, উল্টিয়ে দিয়ে যোগ করতে হবে, যোগ করে দিয়ে সেইটাকে আবার উল্টায় দিয়ে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট রেজিস্ট্যান্স। এটাকে অন্যভাবেও লেখা যায়, সিম্পলিফাই করলে আমি দুটার ক্ষেত্রে লিখে দিচ্ছি। এটা সিম্পলিফাই করলে এরকম আসবে, আমি এটা দুটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লিখলাম, না সরি উল্টা হলো, উপরে গুণ নিচে যোগ, ভুল হয়েছে, কারেকশন করে দিচ্ছি, উপরে গুণ নিচে যোগ, এটা হবে। এটা শুধু এই সূত্রটা আবার সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। এই সূত্রটা আবার হচ্ছে যদি তোমার প্যারালাল সার্কিটে দুইটা শাখা থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা যাবে। তাছাড়া এই সূত্রটাকে ব্যবহার করে সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে, সেটা আমরা পরে শিখব, প্রমাণ আছে আমাদের কাছে, সেই প্রমাণটা শিখব। এখন আমরা একটু সার্কিটে যাই, আমাদের কীরকম হবে দেখিয়ে দেই। এখন আমরা যদি ইয়ার সঙ্গে কম্পেয়ার করি, তোমার সার্কিটের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এইখানে R1, R2 এবং R3 তিনটা শাখা দিয়েছি, তিনটা শাখা প্যারালালে সংযুক্ত আছে। তাহলে এখন মোট কারেন্ট বের হচ্ছে কি I, আর প্রত্যেকটা শাখার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, I2, I3। R1 এর আড়াআড়ি ভোল্টেজ ড্রপ V1, R2 এর আড়াআড়ি ভোল্টেজ ড্রপ V2, R3 এর আড়াআড়ি ভোল্টেজ ড্রপ V3। এখানে আমরা একটা লোড দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু একটা শাখাতে একাধিক লোড থাকতে পারে। একাধিক লোড থাকতে পারে কেমন? এরকম একাধিক লোড থাকতে পারে। এরকম একাধিক লোড থাকতে পারে, তখন কিন্তু আমরা শুধু এই R1, R2, R3 এইভাবে সূত্রে ফেলে দিলে হবে না। তখন এই R1টা বোঝাবে এই প্রথম শাখার যে টোটাল রেজিস্ট্যান্সটা হবে সেটাই হবে হচ্ছে R1। দ্বিতীয় শাখাটাকে ধরবো হচ্ছে এই R2।
আরেকটা থাকে সেটা, অর্থাৎ এইখানে আমাদের R1 R2 হচ্ছে শাখার মোট রেজিস্ট্যান্স। তো সেটাই এখানে আমরা একটা দেখেছি অনুরূপভাবে V1টাও হচ্ছে এই শাখার পুরো ভোল্টেজ ড্রপ V1, আর এই শাখার পুরো ভোল্টেজ ড্রপ হচ্ছে V2। এখানে যেহেতু আমরা একটা করে লোড দিয়েছি সেজন্য লোডের আড়াইতে দেখিয়েছি। এই ভুলটা তোমরা আবার ভুল বুঝিও না, এখানে এটা খেয়াল রাখতে হবে যে প্যারালালে প্রত্যেকটা শাখার যে অংশটুকুর যে মোট রেজিস্ট্যান্স হবে সেটুকুই হচ্ছে আমরা এখানে R1 চিন্তা করব, দ্বিতীয় শাখার জন্য R2 চিন্তা করব, তৃতীয় শাখার জন্য R3 চিন্তা করব। অর্থাৎ তোমরা মনে রাখতে পারো যে প্রথম শাখা, দ্বিতীয় শাখা, তৃতীয় শাখা, এভাবেও মনে রাখতে পারো। তাহলে V1 হচ্ছে তাহলে টোটাল ভোল্টেজ, এই যে টোটাল ভোল্টেজ, এইটা হবে কি এই ভোল্টেজ এবং এই শাখার ভোল্টেজের সমান। এই শাখাতেও যে ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, এখানেও আড়াআড়ি ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট, এখানেও আড়াআড়ি ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট এবং সরবরাহ ভোল্টেও 5 ভোল্ট। আবার 2 নম্বরে যদি যাই, সেটা হচ্ছে কি কারেন্ট কি, এই দেখো কারেন্ট এখানে কি সরবরাহ হচ্ছে I, এটা ভাগ হয়ে যাচ্ছে I1 I2 I3। যেহেতু ভাগ হয়ে যাচ্ছে তাহলে এই I সমান আমরা বলতে পারি এই তিনটার সমষ্টি অর্থাৎ যোগ। এখানেও কিন্তু শুধু লোড চিন্তা করতে হবে না, শাখা চিন্তা করতে হবে। আমি বারবার বলতেছি যে প্যারালাল হলেই তখন শাখা চিন্তা করতে হবে এই সূত্রে ফেলতে গেলে। আর 3 নম্বরে বলতেছি এইটার যদি আমি মোট রেজিস্ট্যান্স বের করতে বলি, তাহলে এই শাখার যে রেজিস্ট্যান্সটা হবে, যদি দুইটা থাকে তাহলে আগে এখানে সিরিজ আছে, সিরিজ করে নিলে একটা হবে, আর যদি একটা থাকে তাহলে তো একটাই হলো। তাহলে এই শাখার যে রেজিস্ট্যান্স সেইটা তাকে অন বাই করবো, এই যে অন বাই করে নিব, তারপরে দ্বিতীয় শাখাটাকে অন বাই করে নিব, তৃতীয় শাখাটাকে অন বাই করে নিব, করে সমষ্টি করে সেইটাকে আবার অন বাই করব, অর্থাৎ উল্টাই দিব। তখন যে মানটা আসবে সেটা হচ্ছে আমার RE। আমি আরেকটু তোমাদেরকে মান দিয়ে বুঝাই, এই তোমাদের হয়তো 3 নম্বর সূত্রটাকে একটু কনফিউজ হতে পারে, সেটা দূর করার জন্য আমি তোমাদের একটু মান দেখিয়ে দেই, মান দিয়ে দেখায় দেই যে কিভাবে তুমি এটা সমাধান করতে পারবে। মনে করো আমাদের প্রথম একটা শাখার রেজিস্ট্যান্স আছে R1 ধরলাম 5, R2 ধরলাম এই 2। তাহলে এখন যদি আমি কি RE করতে বলে, তাহলে আমাকে করতে হবে কি 1/5 যোগ 1/2 এইভাবে করতে হবে। করার পরে আমরা এটাকে উল্টায় দিলে একটা মান আসবে, সাপোজ ধরলাম কত আসবে 0.2, এটা আসবে 0.5 ধরলাম কথার কথা। তাহলে 0.5 তাহলে আসলে কি 1/0.7। এর মানগুলো কিন্তু আমি ক্যালকুলেশন ছাড়া দেখলাম, উদাহরণ দিলাম। তাহলে এই 1/7কে আবার করলে যেটা হবে সেটাই হবে আমাদের হচ্ছে ফলাফল। সাপোজ সে ধরে নেই কত আসতে পারে, ধরো আসলো 0.78 এত ওহম হবে সে। এরকমভাবে আমাদেরকে ক্যালকুলেটরে সমাধান করে নিয়ে দেখাতে হবে। তাহলে আমরা এখন সিরিজ প্যারালাল শিখলাম। তাহলে আমরা এখন এখানে কি কি শিখলাম সেটা একটু দেখে নেই। আমরা প্রথমে শিখলাম হচ্ছে 1 নম্বরে শিখলাম হচ্ছে সার্কিট কি, কত প্রকার। তারপরে শিখলাম হচ্ছে বৈশিষ্ট্য, সার্কিটের বৈশিষ্ট্য। তারপরে সার্কিটের বৈশিষ্ট্য শিখলাম। এই আমাদের আজকের এই কয়টা জিনিস শিখলাম। তোমরা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করো, তাহলে অঙ্ক করতে গিয়ে তোমাদের খুব বেগ পেতে হবে না, তোমরা ভালোভাবে করতে পারবা। আশা করি আমার তরফ থেকে যেটুকু ছিল আপ্রাণ চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছ। বাদ বাকি তোমাদের প্রচেষ্টা। সবাই ভালো থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।